আমরা কথা বলছিলাম আপনার ক্যাবিনেটের একজন কলিগ প্রতিমন্ত্রী মহোদয় বলছেন যে বিরোধী দল অস্থির, কারণ 18 মাসের মতো আরাম তারা করতে পারছেন না। আবার বিরোধী দল থেকে হাসনাত আব্দুল্লাহ সুস্পষ্টভাবে জাতীয় সংসদে অভিযোগ করেছেন যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে একটা পক্ষ থেকে, এবং সেই পক্ষটা স্পষ্টতই আপনারা। তিনি উদাহরণ দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কি ধরনের হুমকি দেওয়া হচ্ছে। ফলে আবার এই ভয় আতঙ্ক, লিখতে গিয়ে ব্যাক স্পেস লিখে ফেলে দেওয়া, এই জায়গায় আমরা কি বাবুল ভাই 2 মাসের ভিতরে চলে যাচ্ছি বা চলে গেলাম? না হলে সংসদে এই প্রশ্ন কেন হাসনাত আব্দুল্লাহ তোলার অপশনটা পেল? হ্যাঁ, ধন্যবাদ সহ আলোচক মঞ্জু ভাই এবং প্রফেসর স্নিগ্ধা এবং জনপ্রিয় টেলিভিশন যমুনা টেলিভিশন মিশু, আপনাকে সহ সবাইকে শুভেচ্ছা। দেখুন, হাসনাত আব্দুল্লাহ এটা বলেছেন, এটা খুব স্বাভাবিক, বলবেনই। বিরোধী দলে থাকেন এবং রাজনীতিটাই এরকম, যে বিশেষ করে বাংলাদেশের। কিন্তু আপনি যদি গণতন্ত্রের কথা যদি বলেন, উনি যে বিষয়টাও তুলেছেন সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার কথা যদি বলেন, তাহলে সেখানে বিএনপি পুরোধায় দেশের রাজনীতিতে, এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। ঐতিহাসিকভাবে এটাই সত্য, বিস্তারিত যাচ্ছে না। তারপর সেই মত প্রকাশের স্বাধীনতাটা কোনটা? আমি কি আমার যা ইচ্ছে তাই বলবো নাকি? মঞ্জু ভাইকে আমার অপছন্দ হতে পারে, কিন্তু মঞ্জু ভাই তো সুন্দর করে কথা বলেন, মিষ্টভাষী। তো সেইখানে তো আমি যদি তাকে খুব বাজেভাবে বলি যে ওনার হাসিটা মিষ্টি না, এটা আমি বলতে পারি। কিন্তু আমি যদি এটাকে অশ্লীল ভাষায় বলি, সেটা কিন্তু মত প্রকাশের স্বাধীনতা নয়। তো আমাদের মত প্রকাশের স্বাধীনতার নামে যখন এদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান, ম্যাডাম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোকে অশ্রাব্য অশ্লীল ভাষায় কুষ্টিয়ার একজন মানুষ যখন কথা বলেছেন, তাকে আবার রিওয়ার্ড করা হয়েছে একটা পার্টিকুলার দল থেকে, তখন কি তারা, আমরা বলবো না যে তারা এই অশ্রাব্যটাকেই তারা স্বাধীনতা বলছেন মত প্রকাশের? সেই জায়গাতেই বাধা। কাজেই হাসনাত আব্দুল্লাহ স্ট্যান্ডার্ড নিয়ে যে আমাদের চলতে হবে এমনটাও নয়, কিন্তু কিংবা বিএনপির স্ট্যান্ডার্ড নিয়ে চলতে হবে সেটাও আমি বলছি না। আমি বলছি গণতান্ত্রিক পরিবেশে সবার বাক স্বাধীনতা থাকবে, কিন্তু বাক স্বাধীনতা মানে বা ব্যক্তি স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই করা নয়। কিন্তু সেটা তো ক্রস চেক করে ব্যবস্থা নেওয়া উচিত নাকি? অথবা সেটা আইন শৃঙ্খলা বাহিনী আছে। ক্রস চেক করার দায়িত্বটা হচ্ছে আপনার কোর্টের, বিচারকের। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা। যে বা যারা এসব কথা লিখছে তাদেরকে যদি জনগণের মধ্যে ছেড়ে দেয়া হয়, এবং সেটা কি আইনসঙ্গত হবে, নাকি তাকে পুলিশে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে এসে সে অভিযুক্ত বা সে দায়ী কি দায়ী না সেটা প্রুফ হবে? কোনটা প্রসেস? তো কাজে বিএনপি সেই প্রসেসে যাচ্ছে। এখানে কারো হাহতাশ কেন করছেন? ওই যে যথার্থই আমি এসে যে আলোচনাটা শুনছিলাম যে 18 মাস এমনভাবে চলেছে যে নীলা মার্কেটের হাঁসের মাংসও তারা খাইতেন গভীর রাতে। আমরা জানতাম যে ভদ্রলোকেরা গভীর রাতে বের হয় না খাবারের জন্য। তো আমরা অনেক কিছুই দেখেছি। আমরা কিন্তু ওই আপনার জুলাই যেভাবে 71-কে বিক্রি করা শুরু করেছিল আওয়ামী লীগ, ইতিহাস নিজেদের মতো করে রচনা করা শুরু করেছিল, এবং সেটাকেই তারা এই গত 55 বছর বিক্রি করেছে। তো এইরকম জুলাইটা কি বিক্রি হয়ে যাচ্ছে নাকি? জুলাই সনদ সবার শেষে কিন্তু একটা পার্টিকুলার দল একদম লাস্টে স্বাক্ষর করেছে, আর বিএনপি প্রথম দিনেই বিনা দ্বিধায় স্বাক্ষর করেছে। এবং বিএনপি যে জুলাই স্বাক্ষরটা তৈরি হয়েছে সেটা আমরা করব, কিন্তু সংসদে গেলে খালি জুলাই 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 জুলাই। সংসদে যে আপনি কি মনে করেন যে যখন আমরা দেখি যে এই মানুষগুলো যখন ডিপি স্টেটের কথা বলে, এটা দেখেছেন যে সজীব ভুঁইয়া এটা বলেছেন যে তারা 29 পর্যন্ত থাকতে চেয়েছে ডিপি স্টেট। তো এরা তো সবাই, ওনারা সবাই কিন্তু লিঙ্কড আপ টুগেদার।
আপনি সেটা জামাতে ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, আপনি এনসিপি বলেন, কিংবা মঞ্জু ভাইদের এবি পার্টি বলেন, সব একীভূত তারা, এবং তারা সেভাবেই এগোচ্ছে। এবং সেইখানে আপনি দেখবেন একটা মজার বিষয় যে একই ভাষায় একই স্টাইলে সবাই চলেন, কিন্তু সেই স্টাইলগুলো কি, মানে প্রকাশ্যে ভারত বিরোধিতা, কিন্তু ভারতের সাথে মিটিং করবার পর এটা মিডিয়ায় আসে না, এটা 1 বছর পর আসে। প্রকাশ্যে তারা ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু তারা শরিয়া আইন মানে না। শরিয়া আইন ছাড়া ইসলাম কোন ইসলাম এটা আমি জানি না, এটা আলেমরা বা মুফতিরা বা ইজমা কিয়াসের মাধ্যমে ইসলামী চিন্তাবিদরা এটা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। একজন সাধারণ মুসলমান হিসেবে আমি যেটা দেখি যে ইসলামে যেটা হারাম ওটা হারাম, যেটা হালাল ওটা হালাল, এর মাঝে কোনো কিছু দিয়ে যে ইসলাম করা যায় সেটা আমার কাছে বোধগম্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকার, দেখুন আপনি ইসরায়েলে ইরানে হামলা করছে, জামাতে ইসলাম কিন্তু একটা মুলতবি প্রস্তাব আনতে পারতো, ইসলামিক দল তো তারা, এটা কিন্তু আনা হয়নি। আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম জামাতে ইসলাম একটা আদর্শ ভিত্তিক দল আমরা জানতাম, সেটা কি তারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং তারা কোনোদিনও তাদের মুখে, আমরা কারো মুখেই, এটা অধ্যাপক গোলাম আজম বলেন, আপনি মতিউর রহমান নিজামী বলেন, আপনি আলী হাসান মুজাহিদ বলেন, আব্বাস আলী খান বলেন, অনেকের সাথেই যেহেতু ছাত্র রাজনীতি করতাম, অনেকভাবে অনেক জায়গায় কথা হয়েছে, তাদের মুখে কোনোদিনও বডি ল্যাঙ্গুয়েজে কোনোদিনও মানে বাজে কিছু কিন্তু আমরা দেখিনি। এবং তখন কিন্তু তারা, আমরা মনে করতাম, শ্রদ্ধা করতাম, অন্তত এরা ইসলামের লোক এনারা। আপনি দেখেন ইসলামের লোক তারা সরাসরি কি বলেন, ওনারা টিকিট দিবেন জান্নাতের। এবং তারপর আমি শেষ করি, দেখুন ইলেকশনের মধ্যে আমরা অবাক হয়ে যাই, ধরেন আমার আসনের কথা বা পাশের আসনের কথা, এটা ইসলামিক দলের একজন লোক যখন ইলেকশনে দাঁড়ায় তো বলবে যে ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আমি পাশ করবো, জনগণ দিবে না, আমি 80% ভোট পাবো। তো আরে ভাই ইনশাআল্লাহ বলেন, ইসলামিক দল তো। সো দ্যাটস দ্য ইসলাম অ্যান্ড দ্যাটস হাউ দে অপারেট। এবং এ কারণেই বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুল ইসলাম ইসরায়েলের বিষয়ে একটা মুলতবি নিয়ে আসেন না। এ কারণেই যখন এদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান ম্যাডাম খালেদা জিয়ার সন্তান এবং এদেশের প্রধানমন্ত্রী তো শুধু বিএনপির না, প্রধানমন্ত্রী তো বিরোধী দলের সবারই প্রধানমন্ত্রী, তার মেয়েকে নিয়ে যখন এগুলো হয়, এটা কে করেছে ডাজ নট ম্যাটার। এইটুকু সৌজন্যতা তো আমরা আশা করেছিলাম। উনি তো ভদ্র কথা বলেন, উনি তো এসে বলতে পারতেন যে আসলে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে এরকমটা আসছে, চলেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি।